আকাশ আজ মেঘলা, অঝোরে বৃষ্টি পড়ছে। সন্ধ্যা নেমে আসছে। বৃষ্টির ঝমঝম শব্দ আর শীতল বাতাস মনোমুগ্ধকর একটা পরিবেশ। তবে বৃষ্টিতে ভেজাটা একটুও পছন্দ নয় শরতের। অপছন্দের এই বিষয়টাই বারে বারে তার সামনে চলে আসে, যেটা সত্যিই খুব বিরক্তিকর। ছাদের দিকে হেঁটে যাচ্ছে শরৎ, হাতে একটা ছাতা। বৃষ্টির কারণেই ছাতা নেওয়া যেন এই বৃষ্টির পানিতে শরীর ভিজে না যায়। ছাদের গেটটা ভিড়িয়ে ছাদের ভিতরে প্রবেশ করলো শরৎ। তখনই দেখলো একটা মেয়ে ছাদের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে মহা বিরক্তিকর একটা কাজ করছে, বৃষ্টিতে ভিজছে। ওর কাছে কী করে এই বৃষ্টিবিলাসটা প্রিয় হয় তা বুঝে উঠতে পারে না শরৎ। মেয়েটা সবসময় তার বিপরীত জিনিসগুলোই বেশি ভালো লাগে। এই এক বৃষ্টি, আরেক তার বোন অনু। অনুকে এখন সত্যি বিরক্তিকর লাগে শরতের, কারণ হয়তোবা সৃজা নিজেই। অযথা সময় ব্যয় না করে সামনের দিকে এগিয়ে গেল শরৎ। সৃজার সামনে দাঁড়িয়ে ছাতাটা ওর মাথার উপর ধরল। পরেই ওর মনে পড়ল, এই মেয়ে তো আগেই ভিজে গিয়েছে ওর মাথার উপর, এবার ছাতা ধরলে সে নিজেই ভিজে যাবে। এই ভেবে শরৎ ছাতাটা সরিয়ে নিল। সন্ধ্যার বৃষ্টিতে ভেজার মতো দুঃসাহসিকতা দেখানোর পরও আজ যখন শরৎ ভাই কিছু বললেন না, তখন সুযোগটা লুফে নিলাম আমি। বাড়িতে থাকলে মা এখন পুরো বাড়ি মাথায় তুলতেন, দু একটা দিয়েও দিতেন বোধহয়। আমার এখনও মনে আছে, তখন আমি সবে কলেজে পড়ি। দিয়ে একটা ছোটোখাটো ইন্টারভিউ দিতে গিয়েছিলেন ধানমন্ডিতে। সেদিকেই ছিল আমার কলেজ। ফেরার সময় পথে দিয়া আর আমি একসঙ্গে ফিরছিলাম। হুট করে আকাশ বাতাসের রং চং বদলে গিয়ে ঝড় এলো। তুমুল বাতাসে উড়ে যাচ্ছিল যেন সব। তবুও মনে ভয় ছিল না। আমাদের দুজনের কতটা বৃষ্টি পাগল হলে ঝড়ের মাঝেও বেশ আনন্দে ভিজতে ভিজতে বাড়ি ফেরা যায়, তাও আবার আধা ঘন্টা লেট করে। সেই আধা ঘন্টা সময়টাও বৃষ্টিতে ভেজায় কাটিয়েছিলাম আমরা। রাতের বেলায় ধীর আর আমার গা কাঁপিয়ে জ্বর এলো। যে সে জ্বর নয়, ধীর জ্বরটা কোনো মতে ৩-৪ দিনের মাঝে সেরে গেল। আমার জ্বর মহাশয় ছিলেন নাছোড়বান্দা। প্রায় ১ সপ্তাহেরও বেশি সময় আমার ভেতর স্থির ছিলেন উনি। তবে স্থির ছিলেন না, ভেতরকার সব লণ্ডভণ্ড করে দিয়ে গিয়েছিলেন। চোখ মুখ ডেবে গিয়েছিল একেবারে। মা বাবার পরম আদর যত্ন আর সচেতনতায় খুব কম সময়ের মাঝে আবার আগের সৃজায় ফিরে গিয়েছিলাম। সেই সময়ের পর থেকে খুব কড়া করে মানা ছিল। আমার আর দির বৃষ্টিতে ভিজে খুব কড়াভাবে নিষেধ ছিল। তবুও সে নিষেধাজ্ঞা ভঙ্গ করে কত লুকিয়ে লুক চুরিয়ে বৃষ্টিতে ভিজেছি। ঠিকই জ্বর মহাশয় এসে ধরা খাইয়ে দিয়েছেন। আর শাস্তিস্বরূপ কপালে জুটেছে নিরামিষ তরকারি, মানে সবজি, যা আমার একদম অপছন্দ। এসব খায় কী করে মানুষ, তাও আবার গুনে গুনে ৩ দিন। বাবার দেয়া শাস্তি ছিল এটা, শুধুমাত্র আমার জন্য বরাদ্দকৃত শাস্তি। দিনগুলো কত সুন্দর ছিল, কত ঝলমলে রঙিন ছিল। ছোট থেকে এই যে বড় হচ্ছি, সব কেমন আনন্দহীন হয়ে যাচ্ছে, একদম বেরং। এসব ভাবছি আর বৃষ্টিতে ভিজছি আপন মনে। একটা সময় ছাদের দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিক ফিরে দেখলাম, খুব বেশি ভুল না হলে মানুষটা শরৎ ভাই। হাতে একটা ছাতা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন অনেকক্ষণ যাবৎ। হাসি পেল আমার। লোকটার সামনে হাসতে চাইলাম না, তাই অন্যদিকে ফিরে শব্দহীনভাবে ফিক করে হেসে উঠলাম। বুঝতে পারলাম না শরৎ ভাই, এত দূর থেকে কি হাসির শব্দ শোনা যায় নাকি? ওনাকে দেখে হাসি পাবার কারণটা হচ্ছে ওনার চাহনি। এভাবে হাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা দেখতে কেমন মদন কুমার লাগছে। বেচারা বৃষ্টিতে ভিজতে না চেয়েও বৃষ্টিতে ভিজে গিয়েছে। কিছুক্ষণ কাটার পর সামনে এগিয়ে এলেন শরৎ ভাই। একবার আমার মাথার উপর ছাতা ধরছেন, একবার সরিয়ে নিজের কাছে নিয়ে যাচ্ছেন। ওনার এসব কাণ্ড দেখে আবারও হাসলাম। এবার শব্দ করে হেসে উঠলাম। বললাম, মদন কুমারের মতো লাগছে আপনাকে। ভ্রু কুঁচকে তাকালেন শরৎ ভাই। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, কী সব বলছিস, মাথা খারাপ হয়েছে তোর? আমার কেন যেন ঘুম পাচ্ছে বৃষ্টিতে ভিজে খুব। কথাটা অদ্ভুত, তবে আমার কাছে কেন যেন অদ্ভুত লাগছে না। আমি শরৎ ভাইয়ের হাত থেকে ছাতাটা ফেলে দিলাম। কপট রাগ দেখিয়ে বললাম, হাতে ছাতা নিয়ে রেখেছেন কেন? এত কাছে আঙ্গুল দিয়ে ছাদের এক কোণায় পড়ে থাকা ছাতার দিকে দেখিয়ে ধমকে সুরে শরৎ ভাইকে বললাম, ও কি আপনার বউ? ও আপনার পাশে কেন থাকবে? আমি কি মরে গেছি? এখন আমার সতীন লাগবে না? লজ্জা করে না? ঘরে আমার মতো একটা বাধ্য বউ রেখে আরেক জড়পদার্থকে বউয়ের আসনে বসিয়ে দিচ্ছেন। ছি, আমি ভাবতে পারিনি হবু ব্যারিস্টার মশাই এই কাজ করলে আর লোকে কি করবে। এই আপনার আইন! ছি! শরৎ ভাই কী বলবেন বুঝতে পারছেন না, বোধহয় বিরক্ত হচ্ছেন। তাতে আমার কি? আমার কিছু না, একদম না। ঘরে বউকে রেখে এসব বাদরামো হচ্ছে। এতক্ষণ নিশ্চুপ থাকলেও উনি চুপ রইলেন না। আমার হাত ধরলেন শক্ত করে, আরেক হাত দিয়ে ছাতাটাকে নিয়ে এলেন। বিরক্ত ভরা চাহনি নিয়ে বললেন, তুই যাবি? আমি হাসলাম। শরৎ ভাইয়ের দিকে পিটপিট করে তাকিয়ে বললাম, জানেন শরৎ ভাই, আমার একটা গান মনে পড়ছে, এই সময়ের সাথে একদম মানানসই। ওই যে শাবনূর আর সালমান শাহের গান। আমি ওড়না দিয়ে শাড়ি পরার মতো করে পরে নিয়ে
বেসুর সুর মিলিয়ে গাইতে লাগলাম। বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে, ফিরে যাব না আজকে ঘরে। বৃষ্টিরে বৃষ্টি থেমে যারে, ভিজা শাড়িতে লজ্জা করে। বুকের ভিতরে পড়ে টিপ টিপ, টিপ টিপ টিপ, বৃষ্টি পড়ে টিপ টিপ। শরৎ ভাই আমার দিকে তাকালেন, আমার কাছে এলেন, কপালে হাত রাখলেন। ভেবেছিলাম এবার বোধহয় নিরামিষ বেটা আমি সবে, তবে আমার ধারণা ভুল। লোকটা হাত নামিয়ে দূরে সরে গেলেন, বিড়বিড় করে বললেন, জানতাম এটাই হবে। জ্বরের ঘরে আবল তাবল বকছে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, বিড়বিড় করে বলে কি লাভ হলো? সব শুনেই ফেললাম। শরৎ আর কিছু না ভেবে সৃজাকে পাঁচ কোলা করে নিয়ে হাঁটতে লাগলো। ও জানে একে ভালো করে বললে এই জন্মে শুনবে না। সৃজাও তার শরৎ ভাইকে মহানন্দে গান শোনাতে লাগলো। বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে, ফিরে যাব না আজকে করে। কিন্তু শরৎ ভাই তো যাবেই, সাথে আমাকেও নিয়ে যাবে রে। জোরে এসে আর লাভ কি হলো রে? শরৎ ভাই হাঁটা বন্ধ করে দে না রে। ভেজা থ্রি পিসই আমার লজ্জা করে না রে। কাপড় চোপড় চেঞ্জ করে আয় যা। শরৎ ভাইয়ের কথা শুনে বেশ রাগ লাগলো আমার। বললাম, বলেছিলাম আমার ভেজা থ্রি পিসে লজ্জা করে না, তাহলে চেঞ্জ করব কেন? এরপর আবার বৃষ্টিতে ভিজলে তোর ঠ্যাং ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো বেয়াদব। জ্বর বাঁধিয়ে বসেছে, এখন সর্দিকে নিমন্ত্রণ করা বাকি। যা দ্রুত ওয়াশরুমে ঢোক আর চেঞ্জ করে আয়। শরৎ ভাইয়ের ধমক শুনে ভয় লাগলো কিছুটা, তাই কথা না বাড়িয়ে কাপড় চেঞ্জ করে এসে ধপ করে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়লাম। এত ক্লান্ত লাগছে। সৃজা ফিরতে ওর দিকে তাকিয়ে চোখ ছানাবড়া হয়ে গেল শরতের। এ কী সব পড়েছে, মেয়েটা পাগল হলো নাকি? শরৎ বলল, আমার কাপড় পরেছিস কেন? তোর কি কাপড় চোপড় নেই? না তুই ভিখারি? কেন, আপনি দেখেন স্টার জলসার জি বাংলা সিরিয়ালগুলোতে যে নায়িকা নায়কের জামা কাপড় পরে আর নায়ক বেসামাল হয়ে অঙ্কুশের মতো গান ধরে? বেসামাল হয়েছি আজ, বেসামাল। তুই তাকালি এমন করে? হাউ রোমান্টিক শরৎ ভাই। এরপর হিরোইনের হাত ধরে নাচতে থাকে। আমার আরেকটা গানের কথা মনে আছে, সেই রোমান্টিক। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না। তোকে কি এখন একটা গিটার এনে দেব? জ্বর তো আনিসনি, সাথে করে বেসুর গলার গানও নিয়ে এসেছিস। এভাবে বলতে পারলেন? শরৎ চুপ করে রইল, বেশ বিরক্ত লাগছে ওর। মেয়েটা গান গেয়ে গেয়ে মাথা খেয়ে দিচ্ছে। কোন জন্মী গায়িকা ছিল কে জানে? শরৎ সৃজা দেখে শান্ত দৃষ্টিতে তাকালো, নিম্ন সুরে বলল, আমি তোর জন্য স্যুপ বানিয়ে আনতে যাচ্ছি, এসে যেন দেখি ড্রেস চেঞ্জ করা শেষ। বলেই চলে গেল শরৎ। বিছানার ওপর চুপচাপ শুয়ে আছে সৃজা। খুব ঠান্ডা লাগছে ওর। এই ঠান্ডার মাঝে কেন যে শরৎ ভাই ফ্যানটা ছেড়ে দিয়ে গেল তাই বুঝতে পারছে না ও। এখন তো আরও বেশি শীত করছে ওর। গায়ে একটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রইল ও। কেটে গেল আধা ঘন্টারও বেশি সময়। শরৎ ফিরে এলো, হাতে একটা ট্রে, ছোট্ট একটা ফ্রিজে কিছু আপেল আর পেয়ারা কেটে রাখা, আর একটা স্যুপের কাপে গরম গরম থাই স্যুপ। খাটের পাশে টেবিলটাতে ট্রেটা রেখে ওষুধের বক্স বের করলো শরৎ। ওষুধ দেখাদেখি করতে করতে ব্যস্ত ভঙ্গিতে বলল, স্যুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। সৃজার নাক মুখ কুচকে ফেলল, চোখ জোড়া বন্ধ করে নাক টেপে ধরে বলল, আমি ওটা খাবো না, দেখতে কেমন বাজে। আর আর আমি জানি ওটা তিতো হবে, আমার খেতে মন চাইছে না। শরৎ গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, জ্বর হলে সব খাবারই দেখতে বাজে লাগে, খেতে স্বাধীন লাগে, তাও খেতে হবে, তা না হলে অসুস্থতা বাড়বে। সৃজা কিছু বলল না। শরৎ পানির গ্লাসটা একদিকে রেখে বাটিটা হাতে নিয়ে চামচে কিছুটা স্যুপ নিয়ে নিল। ওটা নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে সৃজার মুখের দিকে বাড়িয়ে দিল। সৃজা কথা বাড়ালো না, খেতে মন না চাইলেও জোর করে খেলো, তবে পুরোটা না, অর্ধেক বাটি স্যুপ খেলো। শরৎ কিছুটা জোর করেই দু টুকরো করে 4 টুকরো আপেল আর পেয়ারা খাইয়ে ওষুধ খাইয়ে দিল সৃজাকে। ঠান্ডার ওষুধ তেজটা একটু বেশি থাকায় ঘুমিয়ে পড়ল সৃজা। বেশ রাত হয়েছে, 11টা ছুঁইছি, তবুও বৃষ্টি থামার নাম নেই। হালকা বাসটা আজও পড়ছে, তবে তা এদিক থেকে অনেকটা দূরে, তাই তেমন শব্দ শোনা যাচ্ছে না। বেলকনি বরাবর একটা কালো রঙের চেয়ারের ওপর বসে আছে শরৎ, হাতে তার ফোনটা। চেনা একটা নম্বরে ফোন করলো সে, স্ক্রিনে লেখা ফুপি। এশার নামাজ শেষে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে, বৃষ্টি পড়ছে, তাই খাবারগুলো একটু গরম করে নিয়ে টেবিলে গোছাতে লাগলেন সৃজার মা। সৃজার বাবা খাটে বসে বসে 2 মেয়ের ছবি ফোনে জুম করে করে দেখছেন। আজকালকার স্মার্টফোন চালানোতে খুব বেশি পাকা নন তিনি, তবে যতটুকু জানেন তাও কম কিসের। খাটের এক কোণায় বড্ড অবহেলায় পড়ে আছে তার স্ত্রীর ফোনটা। ফোনে নতুনত্ব দেখিয়ে বোঝা যাচ্ছে বহুদিন যাবৎ ফোন কেউ সেরকমভাবে ঘাটেন না। আজকালকার ছেলেপেলেদের ফোনের প্রতি এত আকর্ষণ দেখে অবাক হন সৃজার মা। এত কি আছে এই সামান্য যন্ত্রটাতে যা মানুষদের দিন রাত এত টানে? কই, সে তো এমন আকর্ষণীয় কিছু খুঁজে পেলেন না।
হুট করে নিস্তব্ধতায় ঘেরা ঘরটা আওয়াজে মুখরিত হয়ে উঠল। ফোনের কাঁপাকাঁপি দেখে বোঝা গেল কেউ ফোন করেছে। সৃজার বাবা বিছানা পড়ে থাকা ফোনটা হাতে নিলেন, চশমা ভেদ করে দেখতে পেলেন ফোনের স্ক্রিনে গোটা গোটা করে বাংলা অক্ষরে লেখা শরৎ। নামটা পড়ে নিঃশব্দে হাসলেন। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে শুনতে পেলেন ভদ্র এক যুবকের শ্রদ্ধা নিয়ে তাকে সালাম জানানোর এক নম্র বাক্য, আসসালামু আলাইকুম। আবারও হাসলেন সৃজার বাবা। উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। শরৎ, কেমন আছো? শরৎ বলল, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ফুপি কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দুজনে বেশ ভালো আছি। সব কিছু ঠিকঠাক চলছে তো? এতদিন পর ফুপি ফুপার কথা মনে পড়লো হঠাৎ। সব ঠিকঠাক চলছে আলহামদুলিল্লাহ। ফুপিকে দেয়া যাবে? আছে নুনি? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। সৃজার বাবা ডাকলেন, অনুর মা, এই অনুর মা, শরৎ ফোন করেছে, তোমাকে খুঁজছে, এদিকে এসে তো। সৃজার মা হাত মুখ কোনো রকমে মুছে তড়িঘড়ি করে এলেন ঘরে। হাসি মুখে ফোনটা হাতে নিয়ে কানের পাশে ধরে আনন্দের সহিত বললেন, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছিস? এতদিন পর মনে পড়লো ফুপির কথা। শরৎ হাসলো, বলল, ওয়ালাইকুম আসসালাম। আমার তো তাও মনে পড়েছে। তোমার তো তাও মনে পড়ে না ফুপি? শোনো ছেলের কথা, তোদের মনে পড়ে না আমার? এটা কি করে বললি? মা কখনো সন্তানদের ভুলতে পারে? সৃজা নেই, অনু নেই, ঘরটা পুরো ফাঁকা। আগে যাও 2-3 দিন বাদে বাদে আসতি, এখন তো তাও আসার উপায় নেই। আমি বুড়ো মানুষ, আর এভাবে কত সময় পার করি বল? সৃজাটাও আমার ওপর রাগ করে আছে, তাই ভয়ে ফোন দেই না বিশেষ কারণ ছাড়া। কখনো কখনো আবার যোগাযোগই বন্ধ করে দেয়। ওর আবার রাগ। আচ্ছা শোনো ফুপি, একটা কথা বলার ছিল। বল। আজ তোমার মেয়ে সন্ধ্যায় বৃষ্টিতে ভিজেছে, প্রায় ঘন্টা খানিকের বেশি তো হবেই। সাথে সাথে জ্বর এলো, জ্বরের ঘরে কী সব আবল তাবল বকছে। ওষুধও খাওয়ালাম, তাও জ্বর কমছে না। আর না ঠান্ডা কমছে, কি করব এখন? সৃজার মা কিছুটা রাগলেন সৃজার ওপর। এরপর চিন্তিত সুরে শরৎকে সতর্ক করে বললেন, ওর ঠান্ডার সমস্যা আছে বাবা, তুমি একটু কষ্ট করে হলেও আদা আর তুলসী পাতা একসাথে ছেঁচে ওটার রস বের করে মধু মিশিয়ে দিয়ে ওটা হালকা গরম করে নিও। তারপর ওকে ওটা ভাত খাওয়ার পরেই খাইয়ে দিও। 2 চামচ করে করে 3 বেলা প্রতিদিন খাইয়ে দিলেই হবে। আর ফ্ল্যাক্সে করে গরম পানি করে রাখিও, ভুলেও ঠান্ডা পানির ধারে কাছে যেতে দিবা না ওরে। আর জ্বরের জন্য আমি সাধারণত নাপা এক্সট্রা দিতাম ওকে, বেশি হলে ডক্টরের কাছে নিয়ে যেতাম। কিন্তু খেয়াল রাখবা অ্যান্টিবায়োটিক ওষুধটা যেন না দেয়। বেশি একটা সমস্যা হলে তখন দিতে বলিও, এটা আবার স্বাস্থ্যের জন্য ভালো না। শরৎ বলল, ডক্টরের কাছ থেকে ওষুধ আনিয়ে নিয়েছি আন্টি, ওটা নিয়ে ভাববেন না। আসলে জ্বরটা কমছে না, তাই ভাবলাম আপনাকে ফোন করি। আপনি তো জানবেন ওর ব্যাপারে বেশি, তাই। সৃজার মা আবার বললেন, আর ওর হাঁটা চলার সময় ওর সাথে একটু থেকো, মাথা ঘুরে পড়ে যেতে পারে। খুব বেশি দুর্বল হয়ে যায় জ্বর হলে ওর। আর বেশি উঠবোস করতে দিও না। জ্বর 3 দিনের বেশি হয়ে গেলে গোসল করাতে হবে, আর বাকি সময় শরীরটা মুছে দিলেই হবে। বেশি সমস্যা হলে আমাকে ঠিকানাটা দিয়ে দিও, আমি কালই চলে আসবো। শরৎ বাদ সাধল, বলল, না না, ওর প্রয়োজন হবে না। কাল তো শুক্রবার, দরকার পড়লে অফিস থেকে ছুটি নিয়ে নেব, আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, আর প্রয়োজন পড়লে আমাকে ফোন করো। আর শোনো, একদম বৃষ্টিতে ভিজতে দেবে না ওকে। দিন দিন বড় হচ্ছে আর ফাজিল বাড়ছে। আচ্ছা আন্টি, আপনি টেনশন নেবেন না। আজ তাহলে রাখি। আচ্ছা আচ্ছা, ভালো থেকো। আসসালামু আলাইকুম। পরীর মুখের মিষ্টি হাসি দেখতে চমৎকার এক নিমিষেই কায়দা নিল মনটা সে আমার। নাইরে নাইরে নাইরে, আমার বাঁচার উপায় নেই। চাইরে চাইরে চাইরে, আমি পরীটারই চাই। নাদিমের গান শেষ হতেই ইমান তাকে বলল, কী রে ভাই, ইদানিং খুব প্রেম প্রেম মুডে আছো, ব্যাপারটা কি? নাদিম হাসলো খানিকটা লাজুক হাসি। ইমানের পিঠে চাপড় দিয়ে বলল, ধুর বেটা, ওসব কিছু না। ইমানও হাসলো শব্দ করে। কিছু একটা গেস করতে পেরে নাদিমকে ফাজলামো সুরে বলল, লারকা হাসে তো ফাঁসা। এবার বল, কে সেই পরি যে তোরে ফাঁসিয়ে দিল? নাদিম মাথা চুলকালো, এক হাত দিয়ে ইমানকে সরিয়ে দিয়ে বলল, ধুর শর্ত। ইমান সরে গিয়ে পকেট থেকে ব্যানসন সিগারেটের প্যাকেট বের করে একটা হাতে নিয়ে আবার প্যাকেটটা পকেটে পুরে নিল। ওরা এখন একটা মাঠে আছে, চারিপাশে কাশফুল, একদম নীরব স্থান, পাশে একটা ছোটোখাটো বিল। যতদূর চোখ যায় মাঠ, বেশ কিছুটা দূরে বড় বড় বিল্ডিং এর কাজ চলছে। ইমান সোজা হাঁটতে লাগলো। সামনে একটা ছোট্ট মুদির দোকান। দোকানের একপাশে দড়ি দিয়ে ঝোলানো লাইটার, সেটা থেকে আগুন নিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে এগিয়ে এলো নাদিমের দিকে। আদো ভাঙা দেয়ালটার উপর লাফ দিয়ে উঠে বসলো। লাল লাল ইট দেখা যাচ্ছে দেয়ালটাতে। কি জানি কার জমির মাঝে দেয়ালাটা। বেশ কিছুটা দূরে অনেকগুলো ছেলে পেলে ফুটবল খেলছে। ওদের পাশে বসে আছে আকিব। দেখতে আহামরি ফর্সা না হলেও মেয়েদের ভাষায় জোস। মেয়েরা আসতে যেতে ক্রাশ খায় ওর উপর।
সাদিকের ভাষায় এটা কন্যা রাশি, কিন্তু আফসোস কাকে বলে জানেন? যে ছেলের উপর হাজারটা মেয়ে ক্রাশ খায়, বলতে গেলে দিন রাত ক্রাশ খায়, সে ছেলে ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়ে বসে আছে, মানা যায়? মেয়েটার নাম তানিয়া। তানিয়ার ওর এক্স গার্লফ্রেন্ড বছর 3 হবে বিয়ে হয়েছে, কেস নর্মাল। ওই সাধারণভাবে রিলেশনগুলো যে কারণে ভাঙে আর কি, কারণ সেটাই। ছেলে ভালো, পরিবার ভালো, বয়স তেমন না, পড়াশোনা শেষের দিকে, দোষ শুধু চাকরি নেই। তানিয়া মেয়েটাকেও খারাপ বলা যাবে না, বিয়ের আগের দিনও কেঁদেছিল খুব। এক পর্যায়ে ঘুমের পিল খেয়ে যা তা অবস্থা। কিন্তু তানিয়ার বাবা কঠিন মনের মানুষ, হাসপাতালে নিজের করা পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে দিলেন মেয়েকে, তাও জোর করে। ছেলে নাকি আকিবদের চেয়েও বেশ বড়লোক, খুব বেশি বড়লোক বলা চলে। মাঝে একবার তানিয়া আর আকিবের দেখাও হয়েছিল। আকিবকে দেখে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু আকিব সে কথা বলেনি, খুব নিখুঁতভাবে এড়িয়ে গিয়েছিল ব্যাপারটাকে। ইমান নাদিমের কথাবার্তা আকিব শুনেও শুনছে না বললেই চলে। বিলে দেখে ছোট ছোট ইটের টুকরো ছুঁড়ে ফেলছে আর কিছু একটা ভেবে চলছে আনমনে। আকিবের দিক থেকে চোখ সরিয়ে সাদিকের দিকে তাকালো ইমান। বরাবরের মতো ওর হাতে ফোন দেখলো, বুঝতে পারলো কি করছে। মনে মনে সাদিককে একটা নর্মাল গালি দিল ইমান। কিছু গালি ওর কাছে খুব নর্মাল। উঠতে বসতে এক একজনের দিকে ছুঁড়ে মারে, নিশ্চিত আবার কোনো মেয়েকে পটানোর ট্রাই করছে। গুনে গুনে 3টা গার্লফ্রেন্ড আছে বর্তমানে সাদিকের। 3টার মধ্যে একটা টাকার উপর থাকে সারাদিন, আরেকটাকে নিব্বি বললেই চলে। ক্লাস 6-এর পিচ্চি মেয়ে, যার সবগুলো দুধের দাঁতও পড়েনি বললেই চলে। সে মেয়ে অনার্স কমপ্লিট করে একটা ছেলের সাথে প্রেম করে, রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরায়ও। আরেকজন আছে, নাম সোনিয়া, বেশ সাধারণ ধাঁচের মেয়ে। প্রথম রিলেশন সানিয়ার সাথেই ছিল সাদিকের, এখনও আছে প্রায় 4 বছর যাবৎ। সানিয়া সাদিকের কর্মকাণ্ডের কথা জানে না হয়তো, তাই তো এভাবে বিশ্বাস করছে ছেলেটাকে। সানিয়ার বাবা সাধারণ ব্যবসায়ী, মার্কেটে কাপড়ের একটা দোকান আছে, ভাড়া করা, 2জন কর্মচারী বরাদ্দ, বেতন 5 থেকে 6 হাজারের ওপর। ইমানের জানা মতে সানিয়ার একটা ভাই আর একটা বোন আছে। বোনটা ক্লাস 1-এ পড়ে আর ভাইটা এবার 9-এ বিজ্ঞান বিভাগে। বাবার চাপ কমাতে টিউশন করায় সানিয়া বাড়িতে বাড়িতে গিয়ে। মাস শেষে ভালো বেতন হয় সব মিলিয়ে, কিন্তু যা হয় সব পড়াশোনার খরচ, ঘরের খরচে চলে যায়। সাদেকের সাথে পরিচয় টিউশনের মাধ্যমেই। সাদেকের ছোট বোন সাফাকে পড়াতো সানিয়া, সেখান থেকেই পরিচয়। প্রপোজালটা সাদিকই দিয়েছিল। রিজেক্ট করার পরও বারে বার কিছুটা বেহায়ার মতো সানিয়াকে প্রপোজাল পাঠাতো, নানানভাবে ইমপ্রেস করতে চাইতো। হেল্পটা বন্ধুমহল থেকেই যেত বেশি। নাদিম, আকিব, ইমানও হেল্প করতো ওকে, অনেক কষ্টে রাজি করায় সানিয়াকে। তবে সানিয়া শর্ত ছিল বিয়ে। সাদিকও বলেছিল চাকরিটা জাস্ট একদিকে পাবে আর একদিকে বিয়ে করে ঘরে তুলবে সানিয়াকে। সাদিক চাকরি করে আজ 1 বছরেরও বেশি। বিষয়টা নিশ্চয়ই সানিয়ার অজানা নয়, তবুও কত কী করে সাদি ঝুলিয়ে রেখেছে বিষয়টাকে। ছেলেটা আসলে কি চায় তা কেউ বুঝতে পারছে না। বন্ধু মহলের প্রতিটা সদস্য সাদিকের উপর চরম ক্ষিপ্ত। ওদের মতে সানিয়াকে বেশ বাজেভাবে ঠকাচ্ছে সাদিক। হাজার বোঝানোর পরও সে অবুঝ। আসলে যারা বুঝেও অবুঝের মতো থাকে তাদের বোঝানো যায় না। ইমান দৃষ্টি সরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর নাদিমের দিকে তাকিয়ে বলল, কী রে বেটা, নাম বলবি? ধুর শালা, তখন থেকে কি নাম নিয়ে পড়ে আছিস, বাদ দে তো, ভালো লাগতেছে না। ইমান নাদিমকে অভিমানী সরে বলল, আর ভালো লাগবে কেন? আমি তোরকে কেউ না, যা দিলাম বাদ, সব বাদ দিলাম। জায়গা আর ডাকবি না তুই, আমাগোর মাঝে কোনো সম্পর্ক নাই, সব বাদ। দেয়াল থেকে এক লাফে নেমে চলে যেতে লাগলো ইমান। নাদিম ভ্রুকুচকে ইমানের দিকে তাকালো, বলল, ওই হারামি, ওয়েট, খাড়া তুই। ইমান দাঁড়িয়ে পড়ল, বলল, কইছি না সব বাদ, কোনো ওয়েট ফোয়েট নেই, আমি তোর লগে নেই, গেলাম, বলেই হাঁটতে লাগলো। নাদিম কিছুটা দৌড়ানোর মতো করে দ্রুত পায়ে এগিয়ে এসে ইমানের শার্টের কলার ধরে দাঁড়িয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আবে, তোরে দাঁড়াইতে বলছি না? ইমান মুখ ফিরিয়ে নিল। নাদিম ইমানের কাঁধে হাত রেখে বলল, একটা জিনিস খেয়াল করছস? ইমান প্রশ্ন করলো, কি জিনিস? নাদিম বলল, তুই সাদিকের নিব্বি গার্লফ্রেন্ড কারিয়ার মতো ন্যাকামি শুরু করছস। ওই যে সেকেন্ডে সেকেন্ডে ব্রেকআপ, কিছু হইলেই নাক ফুলানি, পুরাই মিল্লা যাইতেছস বস, ব্যাপার কি বলতো? বলে হুহা করে হেসে উঠল নাদিম। ইমান বেশ বুঝলো নাদিম মজা নিচ্ছে, আসলেই মজা নিচ্ছে। কি সাহস ইমানের সাথে মজা নেয়! কিন্তু নাদিমের কথায় লজিক আছে, মিথ্যে কিছু বলেনি সে। এসব ভাবা বাদ দিয়ে বলল, এবার বল মেয়েটাকে। নাদিম লুকোতে চাইল না, বলল, নাম সৃজা। ইমান অবাক হলো, বলল, হোয়াট, সৃজা? আর ইউ শিওর? আরে শিওর হবার কি আছে, তুই জানিস এ মেয়ে। ইমান কথাটা শেষ করবার আগেই নাদিম আর ইমানের কানে ভেসে এলো সাদিকের চিৎকার। ব্রেকআপ মানে? মুখে বললে ব্রেকআপ হয়ে যাবে? মানে 4 বছরের রিলেশন আমাদের। 4 বছর মানে বোঝো 1460 দিন। তুমি ব্রেকআপ করবা আর আমার কোনো মতামত নিবা না?
শুরুটা কি একপাক্ষিক ছিল যে শেষটা একপাক্ষিক হবে? সানিয়া তাচ্ছিলের হাসি হেসে সাদিককে জবাব দিল, 4 বছর মানে খুব লম্বা একটা সময়। আমি জানি তোমার কি কষ্ট হচ্ছে সাদিক, কিন্তু কেন? 4 বছর ধরে ভালোবাসার নামে টাইম পাস করেছো, সেই টাইম পাসের জন্য মায়া হচ্ছে না, কষ্ট হচ্ছে? সাদিক ঘাবড়ে গেল। মাঠের চারপাশ দিয়ে হু হু করে বাতাস বয়ে চলছে, কিন্তু তাও তার ভেতর ভেতর অস্বস্তি লাগতে লাগলো। একটু একটু গরম লাগছে, আবার শীতল অনুভূতি হচ্ছে। আসলে সাদিকের সাথে ঠিক কী হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। সাদিক নিজেকে সামলিয়ে নিয়ে জোর গলা বলে উঠল, দেখো সানিয়া, উল্টাপাল্টা বলবা না। আমার ফিলিংসকে তোমার টাইম পাস মনে হয়? সিরিয়াসলি? সানিয়ার হাসি পেল, হাসি চেপে রাখলো না ও, হেসে দিয়ে সাদিককে বলল, আচ্ছা সাদিক, চোরের মার বড় গলা কথাটা শুনেছ কখনো? সাদিক বুঝতে পারল সানিয়া কথাটা তাকে মেন করে বলেছে। সাদিকের ভয় হতে লাগলো সানিয়া কিছু জেনে গেল না তো। সাদিককে নীরবতা পালন করতে দেখে সানিয়া নিজেই প্রশ্ন করলো, আচ্ছা সাদিক, কারিয়াকে? সাদিক চমকে গেল। যা ভেবেছিল তাই, কারিয়া নয়তোবা রিয়া, দুজনের একজনকে নিয়ে সন্দেহ হচ্ছিল ওর মনে। এখন তো তাই সঠিক হলো। সাদিক অনেক কষ্টে দুশব্দের একটা বাক্য বলল, যদিও তা প্রশ্ন কারিয়াকে। সানিয়া হাসল, মজা করে বলল, তোমার প্রাণ পাখি, যাকে ছাড়া তুমি বাঁচবে না, যাকে তোমার এই হৃদয় বিলিয়ে দিয়েছ, সেই তো কারিয়া। একসাথে আর কজনকে একটা হৃদয় বিলিয়ে দেবে সাদিক? এবার তো ইউনিক কিছু করো, কলিজা, ফুসফুস, চোখ, নাক, জিহ্বা, দাঁতও কাউকে বিলিয়ে দাও। তুমি কি বলছো এসব? এখনও বুঝতে পারছো না? প্রমাণ চাই নাকি? ওই যে কারিয়ার স্কুলের পাশে রেস্টুরেন্টে হাত ধরে আবেগ স্টাইলে তোলার ছবিটা কিন্তু আমার কাছে আছে। কারিয়ার মা বাবার কাছ থেকে পেয়েছি আমি। ওনারা তো সাবার ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। এবার তোমার কি হবে? একসাথে এতগুলো ছ্যাঁকা নিতে পারবে তো? মানে কারিয়াকে তুমি কি করে চিনি তাই তো? তোমার বোধহয় মনে নেই, সাফার টিচার ছিলাম আমি, সেখান থেকেই আমাদের পরিচয়। কারিয়ারও টিচার আমি, ক্লাস 2 থেকে পড়িয়ে আসছি ওকে। তুই পিক কোথায় পেলো আর জানলো কি করে? কারিয়ার বড় ভাই আছে সাদিক। বড় ভাই মানে বোঝো, বাবার পর দ্বিতীয় রক্ষক। তুমিও তো সাফার বড় ভাই সাদিক এমন ফাজলামো কি করে করো ছোট ছোট মেয়েগুলোর সাথে? ওরা না হয় আবেগের বশে, কিন্তু তোমার তো ম্যাচিউরিটি আছে সাদিক, সেটাকে কাজে লাগাচ্ছ না কেন? সাদিক কিছু বলতে পারল না, কিছু বলার মতো পরিস্থিতি তার নেই। সানিয়া আবার বলল, আচ্ছা যাই হোক, তোমার বোধহয় মনে আছে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তোমায়, তাই আর জ্ঞান দিচ্ছি না। কারিয়া বা আমার দুজনের সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই। কারিয়ার মা বাবা চলে যাচ্ছেন অলরেডি। ফোনের সিম কার্ড নম্বর সব বদলে যাবে। সাথে আমারও বাড়ি থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে, বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নিব। ভেবেছিলাম তুমি হয়তো বা বাকিদের চেয়ে আলাদা, কিন্তু না, তুমিও টাইম পাস করা আর মজা নেওয়ার জন্যই এসব করেছো। সে যাই হোক, শুধু নিজের ভালো থাকাটা দেখো না, তাহলে আর ভালো থাকবে না। অন্যকে ভালো রাখতে শেখো, তাহলে দেখবে সব বদলে গেছে। কোনো হাহাকার জীবনে থাকবে না, কোনো কষ্ট থাকবে না। অন্যের ভালোবাসায়, অন্যের ভালো থাকায় ভালো থাকবে তুমি যদি তা অনুভব করতে চাও। আর না চাইলে তো শত লোকেও তোমায় ভালো রাখতে পারবে না। আর কিছু বলতে চাইছি না, আবার বলতেও পারো, বলার মতো কিছুই রাখোনি। তুমি শুধু নিজের দিকটা দেখো না, অন্যের ভালো থাকা, ভালো লাগা, খারাপ লাগাটাও দেখবে। তাহলে বুঝতে পারবে তোমাদের মতো স্বার্থপরদের জন্য কেউ ভালো নেই। পৃথিবী নরক হয়ে গেছে চারপাশে মানুষের হাহাকারে, আক্ষেপে আর অবেলার ভালোবাসাদের কারণে। আমিও বোধহয় অবেলায় এসেছিলাম, তাই এই অবেলায় চলে যাচ্ছি। ভালো থেকেও বলবো না, কিন্তু হ্যাঁ, ভালো থাকার আর ভালো রাখার চেষ্টা করতে ভুলো না। গলা ধরে আসছিল সাদিকের। সে ধরা গলায় সানিয়াকে অনুরোধসূচক বাক্যে বলতে লাগলো, সানিয়া, আমার কথাটা শোনো, আমার ভুল। টু টু ফোন কলের লাইনটা হঠাৎ আচমকা কেটে গেল। সাদিক বলতে পারল না কিছু। কথাগুলো কেমন গলায় আটকে গেল, সব কেমন কষ্টেরা গুলিয়ে আসছে, একসাথে একজোট বেঁধে হানা দিচ্ছে কষ্টেরা গলায়। বুকে মাথায় আরও কত কত যায় যাক। উফ, আর ভাবতে পারছে না ও। এত কষ্ট হচ্ছে কেন? কই, আগে তো এত কষ্ট হয়নি। সানিয়া তো সত্যিই বলেছে সে তো জাস্ট সময় কাটানোর জন্য এসব করতো। বাবার অঢেল টাকা, পরিবারের সচ্ছলতা আর তার একাকিত্ব সবাই এক হয়েই তো তাকে এত দূরে টেনে এনেছে। সে কি ভুল করে ফেলেছে, না মহাভুল করে ফেলেছে? না, ভাবার আর সময় নেই। দ্রুত ফোন চালিয়ে সানিয়ার নম্বরে ফোন দিল সে। আবার সেই বিরক্তির শব্দ, আপনি যে নম্বরটিতে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। ভীষণ ভীষণ রাগ উঠল এবার সাদিকের। তার রাগকে পাত্তা না দিয়ে তার মুঠো ফোনটি বেজে উঠল। আশার আলো খুঁজে পেল সাদিক। দ্রুত ফোন ধরে বলল, হ্যাঁ হ্যালো। সাদিক বলতে পারল না, আর তার আগেই ফোনের ওপাশ থেকে একটি মেয়ে বলে উঠল, বাবুই,
তুমি কখন আসবে? আমি তো সেই কখন থেকে তোমার বলা রেস্টুরেন্টে বসে ওয়েট করছি। উফ, কি গরম, ঘেমে যাচ্ছি আমি। এসিটাও এ সময় নষ্ট হলো। তুমি দ্রুত এসো জান। তুমি আসলে আর কোনো গরমই আমাকে গ্রাস করতে পারবে না। আজ কিন্তু আমাদের শপিংয়ে যাবার কথা। তুমি কিন্তু ভুলে যাবে না? আর ভুলে গেলে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আরি 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 আর আর সহ্য করতে পারলো না সাদিক। এ রিয়াকে নিয়ে পারে না সে। মেয়েটা কি প্রেম করতে আসে, না তাকে শপিং মলে কুলির মতো খাটাতে নিয়ে যায় বোঝে নাও। এই তো 3 দিন আগে এতগুলো শপিং করে দিল। নিজের হাত খরচার টাকা প্রায় শেষের দিকে। এবার বোধহয় বাবার পকেট থেকেও টাকা মারতে হবে এর জন্য। সাদেক রেগে গিয়ে একটা গালি দিল রিয়াকে আর বলল, তোর ব্রেকআপ নিয়ে তুই থাক। খালি টাকা টাকা, এত টাকা লাগলে বুইরা চান্দি ছিলা টাকাওয়ালা বিসিএস ক্যাডার বিয়া করে ফেলা, আর হ্যার টাকারেও বিয়া করে ফেলা। রাখ তোর আরি, তুই আমি করলাম ব্রেকআপ। ব্রেকআপ যা, এবার বাঘ তোর ব্রেকআপ নিয়া। রিয়া হতভম্ব। মানতে কিছুটা কষ্ট হলেও নিজেকে মানিয়ে নিল। ও কত যে মানিয়েছে এভাবে নিজেকে। নিয়ে ওর 5 নং ব্রেকআপ হলো। আস্তে আস্তে মানিয়ে নিয়েছে ও। এখন এসব কোনো ব্যাপারই না। মুখ ভেঙচি দিয়ে কোল্ড কফির স্ট্রোতে মুখ লাগিয়ে স্টাইল করে একটা সেলফি তুলল। তার বর্তমান 6 নম্বর মুরগির থুরি বয়ফ্রেন্ড সাইফুল্লাহকে পিকটা দিতে হবে না? আসলে রিয়ার মতে তার মনটা খুব বড়, তাই সে কাউকে মানাই করতে পারে না। কাউকে কষ্ট দিল তো পাপ হয়, তাই না? অফিস থেকে বেশ কিছুদিনের জন্য ছুটি নিয়েছে শরৎ। যেহেতু স্ত্রীতে অসুস্থ, সেহেতু ওকে এভাবে বাড়িতে একা ফেলে রেখে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সকাল 9:23। সৃজা গায়ে নীল রঙের নকশি কাঁথা মুড়িয়ে ঘুম। এখন ওঠেনি। অন্যদিন হলে সকাল সকাল ঘুম থেকে উঠে শরতের জন্য চা নাস্তা তৈরি করে টিফিন তৈরির কাজে লেগে পড়তো। জ্বরে সৃজার হুঁশ নেই বললেই চলে। একদম কাহিল হয়ে পড়েছে মেয়েটা। চোখ মুখ কেমনে ডেবে গেছে। চোখের নিচটায় কালছিটে দাগ পড়ে গিয়েছে। এসব দেখে শরৎ একটা বিশাল শ্বাস ফেলল, যাতে আছে শুধুই হতাশা। কাঠের টেবিলে কফির মগটা রেখে দিয়ে রান্নাঘর থেকে তৈরি করা স্যান্ডউইচগুলো নিয়ে এলো। সাথে আছে 2টো সেদ্ধ ডিম আর 1 গ্লাস দুধ। সৃজাকে ডাক দিয়ে কোনো রকমে ওর মুখ হাত ধুয়ে দিল। তারপর খুব কষ্টে একটা স্যান্ডউইচ, 1.5টা ডিম আর হাফ গ্লাস দুধ খাওয়ালো সৃজাকে। কিন্তু বিপত্তি ঘটল। ওষুধ খাইয়ে সৃজার মায়ের কথা অনুযায়ী তার তৈরি জড়িবুটি টাইপ ওষুধ খাওয়াতে গিয়ে সৃজা কিছুতেই তা খাবে না, মানে খাবেই না। বারবার শরতের বুকে দুর্বল হাত দিয়ে তাকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল। মাথা ও শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে অস্পষ্ট সুরে ঘুমের ঘোরে বলে উঠেছিল, আমি খাবো না শরৎ, ওষুধ নিয়ে চলে যাও। আমার বমি আসে, তোমার শার্টে বমি করে দেবো কিন্তু। বলেই আবার শরতের বুকে মাথা রেখে হেলে পড়েছিল সৃজা। সৃজার কথায় প্রচণ্ড অবাক হয় শরৎ। কিছুটা ভালো লাগাও কাজ করে, কেননা প্রথম সৃজা তাকে শুধু শরৎ বলে ডেকেছে। এর আগে শরৎ ভাই করে করে কান ঝালাপালা করে ফেলতো একেবারে। সৃজা ঘুমোতে নিতেই শরৎ হঠাৎ তাকে টেনে নিয়ে এলো। হাত দিয়ে ওর মুখ চেপে ধরে ওকে ওষুধ খাইয়ে দিল। সৃজার চোখ মুখ কুচকে ঝিম ধরে বসে রইল কিছুক্ষণ। এই জিনিসটা তার একদম পছন্দ না, বিশেষ করে তার মায়ের এসব জড়িপুটি জাতীয় জিনিসগুলো। শরৎ কিছুক্ষণ পর সৃজাকে পানি আর ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। অনেক কাজ বাকি আছে তার। যে কদিন ছুটি আছে সে কটা দিন বাড়িতে বসে বসে শুধু শুধু সময় নষ্ট করার চাইতে অফিসের কিছু কাজ এগিয়ে রাখা ভালো। এসব ভেবে পাশের ঘরে গিয়ে ল্যাপটপ অন করে কাজে বসে পড়ল। বাড়িতে নতুন বউ এসেছে নাদিমদের। নাদিমের কাজে নয়নের ওয়াইফ আর তার কাজিন কিছু দিনের জন্য বেড়াতে এসেছে এখানে। মিসেস নাইমা এক হাতে সব সামাল দিচ্ছে আর নতুন বউকে টুকটাক কাজে সাহায্য করছে। বাড়িতে কুটুম বলে তাদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখতে চায় না নাইমা। আর নতুন বউয়ের ব্যাপার হলে তো আরও আগে না। নাইম সাহেব বাজারে গিয়েছেন সালাদের জন্য টাটকা ফলমূল আর সবজি আনতে। নাদিম বসে বসে রসুনের খোসা ছাড়াচ্ছে। মিসেস নাইমা হাতে চামচ নিয়ে তরকারির স্বাদ পর্যবেক্ষণ করতে করতে বললেন, কিরে নাইম, শুধু শুধু রসুনগুলো নষ্ট করছিস কেন? এগুলো তো এখন কোনো কাজে আসবে না। নাদিম কিছু বলল না। বেসিনের সামনে গিয়ে ট্যাপটা ছেড়ে দিয়ে বাটিতে থাকা রসুনের 4টা কোয়া ধুয়ে সেগুলো মাংসের তরকারিতে দিয়ে দিল। নাইমা ছেলের কাণ্ড দেখে বললেন, সত্যি করে বলতো নাইম, ব্যাপারটা কি? এমন হাঁসফাঁস করছিস কেন? তুই কিছু বলবি? আর সময় তো তোকে রান্নাঘরে দেখাই যায় না, এখন রান্নাঘর পর্যন্ত এসে আবার রাঁধুনি গিরিও করছিস। নাদিম তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো একদম ভদ্র ছেলের মতো। তারপর নিচু সুরে বলল, বাবা সেদিন যে মেয়েটার সাথে দেখা করতে বলেছিল তার সাথে দেখা করতে আমি রাজি। নাম আর ঠিকানা দিয়ে দিতে বলো তুমি, তাহলেই হবে। নাইমা বেগম খুব অবাক হলেন নাদিমের এমন আচরণে, তবুও কিছু বললেন না। চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি জানালেন তিনি। নাদিম তা দেখে চুপচাপ নিজের ঘরে চলে গেল। স্বভাব মতো ঘরের দরজাটা লাগাতে ভুলল না। পাশের ঘর থেকে নতুন বউয়ের হাসির আওয়াজ আসছে। স্বামী স্ত্রীর খুনসুটির সাক্ষী হাসির রোলগুলো।
নাদিম আকাশের দিকে তাকালো, চোখ জোড়া বুঝে নিল, একটা দীর্ঘশ্বাস ফেলল। চোখ বন্ধ করতে চোখের সামনে একটা মেয়ের চেহারা ভেসে উঠল, খুব চেনা একটা মুখ। নাদিম দ্রুত চোখ খুলে ফেলল। চোখ বন্ধ করেই মায়ায় পড়েছিল সে। এমনভাবে আর চোখ বন্ধ করতে চায় না, কিছু মায়া ভালো থাকতে দেয় না, মনের মাঝে অন্যরকম নাম না জানা রোগের সৃষ্টি করে। যে রোগের ওষুধ একটাই, আর সে ওষুধ পাওয়া খুব কঠিন। তাই সে রোগের উৎসকে ভুলে ভালো থাকার চেষ্টা করাই উত্তম। কিছু মায়া, কিছু আবেগ আমাদের জন্য নয়, যা আমাদের নয় তাদের চাওয়া অধিকারও আমাদের নেই। অধিকার চাইতে গেলে মায়াজালে ফেসে যেতে হয়, আর তার কাছ থেকে পরিত্রাণ পাওয়া অমৃত খুঁজে পাওয়ার মতোই কঠিন হয়ে পড়ে। নাদিম জানালার গ্রিলগুলোকে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। তার চিৎকার করে কিছু বলতে ইচ্ছে করছে। সে তো নিজেও জানে না কখন, কোন মুহূর্তে, ঠিক কিভাবে, কেন, কোন কারণে সে সৃজার মায়ে আটকে পড়েছে। নাদিম সবটা জানে। সৃজা বিবাহিত, সেটাও সে জানে। আর এই কথাটা শরৎ নিজে তাকে জানিয়েছে। সে অবাক হয়ে শুনেছিল সে কথা। শরৎ ছেলে মানুষ হিসেবে খুব ভালো, আর বুদ্ধিমান তো বটেই। তা না হলে কথা চলে কি এত সহজে কেউ কাউকে বলে দিতে পারে? ও আমার স্ত্রী, আর পাশের জন আমার বোন চারু। আমার ওয়াইফের সাথে তোমার মা মানে নাইমা আন্টির খুব ভাব। প্রায় আমাকে তোমার মায়ের কথা বলেও। আন্টি নাকি বেশ ভালো রান্না করে। তুমিও নাকি একদিন কি একটা রান্না করে নিয়ে গিয়েছিলে আমাদের বাড়িতে। আমার বোন আর ওয়াইফ তো সেই খাবারের স্বাদ এখনও ভোলেনি, সুনাম করতে ভোলে না। তাই তোমার কাছে এলাম রান্নার টিপসগুলো জানতে। নাদিম হেসে উত্তর দিয়েছিল সেদিন, তবে আহামরি কিছু নয়, একদম সাধারণ আর সহজ সরলভাবে। নাদিম জানালার পাশ থেকে সরে গেল। ঘরে এসে খাটের ওপর বসে ফোন ঘাঁটতে লাগলো কিছুক্ষণ। এরপর একটা গান প্লে করলো ফোনে লো সাউন্ডে। এই অবেলায় তোমার ওই আকাশে নীরব আপোষে ভেসে যায়। গানের এক একটা বাক্য যেন কীভাবে, কেমনভাবে অনুভূতিগুলোর সাথে মিলে যায়। অবাক লাগে মাঝে মাঝে নাদিমের। যারা লিখে ঠিক কতটা অনুভূতি নিয়ে লেখেন তারা, কতটা কষ্ট আর আবেগ মাখা গানগুলো যারা শোনে তারা অনুভব করতে পারে। নাদিমের ঘরের দরজা ঠকঠক করে আওয়াজ পড়ল। নাদিম গানটা অফ করে দিয়ে দরজা খুলে দেখতে পেল তার মা নাইমা দাঁড়িয়ে আছেন। নাইমা সৌজন্যতার খাতিরে একটা হাসি দিলেন। নাদিমকে বললেন, সবাই খেতে বসেছে, রাত তো আর কম হলো না, দ্রুত খেতে আয় বাবা। নাদিম ঘাড় নাড়িয়ে সম্মতি জানালেন। নাইমা হেসে দ্রুত পায়ে খাওয়ার ঘরের দিকে পা বাড়ালেন। সে জানে নতুন বউ সবার সামনে খেতে পারবে না ভালো করে, তাই তার সেখানে থাকাটা প্রয়োজন। আর নাইম সাহেব তো এখনো একটা অগোছালো মানুষ, সব কাজ তার এগিয়ে দিতে হয়। সংসার নিয়ে বেশ ব্যস্ত তিনি। খাবার টেবিলে পিনপত্র নীরবতা, কারো মুখে তেমন কোনো আওয়াজ নেই, শুধু নাইমা ছাড়া। উনি সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন, আর একটু পরপর নতুন বউয়ের পাতে হরেক পদের খাবার গুছিয়ে দিচ্ছেন, আর টুকটাক কথা বলছেন তার সাথে ফ্রি হবার জন্য। নাইমার বয়স বোঝা যায় না এখনও, সে খুব চটপটে আর গোছালো স্বভাবের। তার স্বভাব আচরণের নিচে বয়স যেন চাপা পড়ে যায়। নাদিম ফ্রেশ হয়ে এলো, পরনে ট্রাউজার আর পাতলা কালো রঙের টি শার্ট। বাবার পাশে চেয়ারে বসল সে। নাইমা এক প্রকার দৌড়ে গেলেন ছেলের কাছে। দ্রুত ভাত প্লেটে বেড়ে দিতে দিতে বললেন, এত দেরি করলি কেন বাবু? সবার খাওয়া শেষের দিকে প্রায়, এখন একা খেতে ভালো লাগবে তোর? খাবারও কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। নাদিম হাসল, হাতে ইশারা করে ভাত দেয়া থামাতে বলল তার মাকে। কথায় কথায় বেশ ভালোই ভাত দেয়া হয়ে গেছে নাদিমের পাতে। তার সেদিকে খেয়াল ছিল না। নাদিম ভাত নাড়তে নাড়তে বলল, তুমিও তো সবার শেষে খাও সব সময়, আজ আমিও তোমার সাথে খাই। নাইমা দেশি মুরগির ঝোলের বোলটা হাতে নিতে নিতে হাসলেন। নাইম সাহেবকে মনে করিয়ে দেবার জন্য সুযোগ মতো বললেন, বেটা দ্রুত কর, তাহলে তুই, আমি আর তোর বউ একসাথে বসে খেতে পারবো। আমারও একা থাকা হবে না, বান্ধবী হবে একটা। নাদিম কিছু বলল না, ঝোলে ভাত মাখিয়ে খেতে লাগলো। নাইম সর্বদা পোলাও, রোস্ট এসব এড়িয়ে চলার চেষ্টা করে। তার কাছে কেন জানি সাদা ভাতটাই বেশি ভালো লাগে। নাইমারও একই, তাই নিজের ছেলে আর নিজের পছন্দ মতো কয়েকটা পদ রান্না করেছেন তিনি। তাছাড়াও পোলাও, কোরমা সব আছে। কুটুমদের জন্য ওসব রাখার সাথে এগুলো আলাদা করে যোগ হয়েছে। নাইম সাহেব মাসের ডাল নিতে নিতে নাইমকে বললেন, শোন, মেয়েটার নাম হচ্ছে মেঘা, এবার অনার্স ফার্স্ট ইয়ারে। সহজ ভাষায় 1 বছর আগে এসএসসি দিয়েছি। ওর বাবাকে তুই চিনবি, তোর শফিক আঙ্কেলের মেয়ে। আর মেয়ের নাকি পড়াশোনা করার ইচ্ছেও আছে অনেক, তাই বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যাবে। ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, পড়াশোনা করার হোক সবারই আছে। মেয়ের ছবি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, আমি সাথে ফোন নম্বরও কথা বলতে পারিস। কই দেখা করবি তা তোরা নিজেরা ডিসাইড করে নে। সব কি আমরাই ঠিক করে দেব নাকি? আর শোন, মেয়েটা কিন্তু বেশ ভালো, ভদ্র, খুব আস্তে ধীরে কথা বলবি, মতামত জানতে চাবি, আর কথা গুছিয়ে বলবি ব্যাস। আর হ্যাঁ, কোনো কথা খারাপ লাগলে বা তুই হার্ড হলেও বুঝতে দিবি না। সব সময় মুখে কৃত্রিম একটা হাসি ঝুলিয়ে রাখবি, এটাও একটা পার্সোনালিটি, বুঝলি? নাদিম মাথা নাড়িয়ে বলল,
নাইম সাহেব কথা বাড়ালেন না। অহেতুক কথা বলাটা পছন্দ নয় তার। যতটুকু প্রয়োজন ততটুকুই বলার চেষ্টা করেন। মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম ঘটে নাইমার ক্ষেত্রে, তাছাড়া কারোর সাথে তেমন ভাব নেই তার। নাদিম দ্রুত খেয়ে উঠে গেল। কিছু একটা মনে করে ছাদের চাবি নিয়ে বেরিয়ে গেল ছাদের উদ্দেশ্যে। নাইমা ছেলেকে চাবি নিয়ে বেরিয়ে যেতে দেখে প্রশ্ন করলেন, কই যাচ্ছিস? হাতে ছাদের চাবি কেন? নাদিম জুতা পরে সিঁড়ি দিয়ে যেতে বলল, ঘরে বোরিং লাগছে মা, তাই ছাদে যাচ্ছি। নাইমা আবার জোর গলায় বললেন, তাড়াতাড়ি চলে আসিস, বেশি রাত করিস না বাপ। ওপাশ থেকে নাদিমের কোনো উত্তর এলো না। ছাদের দরজা খুলে ছাদে গিয়ে দাঁড়ালো। এই ব্যস্ত শহরে গাড়ি ঘোড়া, এত এত মানুষের ভিড়ে শান্তিতে খোলা আকাশ দেখাটাও কঠিন হয়ে পড়েছে। ছাদ ছাড়া যেন আকাশ দেখবার জন্য সহজ কোনো গতি নেই। নাদিম আকাশের পানে তাকালো। সাথে সাথে তার চোখ ভরে উঠল অভিমান, আক্ষেপ, কষ্ট মিশ্রিত অনুভূতিদের জানান দিতে। সে সকলের সামনে কাঁদতে পারে না। সে তো ভাবেনি সে কোনোদিন কাউকে ভালোবাসবে, আর এমন কাউকে বাসবে যাকে পাওয়া অসম্ভব, যাকে পাওয়া তো দূর, চাওয়াও পাপ। নাদিম আকাশের দিকে ভালো করে দেখল। সে এখন সে জায়গাটায় দাঁড়িয়ে আছে যেখানে সৃজার সাথে তার প্রথম কথা হয়েছিল। নাদিম দুহাত পকেটে পুড়ে নিয়ে আকাশের দিকে তাকালো। ব্যথিত কণ্ঠে বলে উঠল, আমার সাথে যা হয়েছে তা যেন আর কারো সাথে না হয়। আর কোনো সৃজা যেন কোনো নাদিমের জীবনে অবেলায় অসময়ে হানা না দেয়। অবেলায় সৃজাদের আগমন নাদিমদের শেষ করে দেয়, ছন্নছাড়া করে দেয়। নাদিম এবার কিছুটা চিৎকার করে বলল, সৃজা শুনছ? অবেলায় তোমার আগমন আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। কেন আসলা তুমি আমার জীবনে? কেন তোমার ছায়া পড়লো আমার দুনিয়াতে? আমি তো তোমারে চাই নাই, তুমি আসছো, তাহলে অন্যের হইয়া আমার জীবনে কেন ছায়া দিতে আসলা? জানো না তুমি, কারো জীবনে ভালোবাসা হয়ে গেলে তার জীবনে শুধু নিজের ছায়া না, পুরো নিজেকেই বিলিয়ে দিতে হয়। তুমি অন্য কাউরে ভালোবাসো, তুমি তোমার শরৎ ভাইরে ভালোবাসো, আমি জানি, সব জানি আমি। আমিও তো তোমারে ভালোবাসি ঠিক তেমন করে যেমন করে তুমি তোমার শরৎ ভাইরে ভালোবাসতা। তুমি তো ঠিকই তোমার শরৎ ভাইরে পাইলা, কই আমি তো পাইলাম না। কেন পাইলাম না? আমার জানা মতে আমার ভালোবাসায় তো কোনো খোঁজ ছিল না। আমার ভালোবাসাটা শুধু আমার পক্ষ থেকে একপাক্ষিক, তাই এত যন্ত্রণায় আছি আমি। খুব কষ্ট হয় আমার, খুব। তুমি তো তোমার ভালোবাসারে দেখতে পাও, ধরতে পারো, কথা বলতে পারো তার সাথে, আমি তো পারি না। তুমি তো জানিয়ে দিছো তোমার ভালোবাসাকে, আমি জানতে দেব না তোমাকে আমি তোমারে ভালোবাসছি। আমি বলবো না আমার অব্যক্ত কথা। ভালো থাকো তুমি, আমি সেই ভালো থাকা দেখব। তুমি ভালো থাকো। বেশ কয়েকদিন কেটে গিয়েছে। সৃজা এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। শরৎ অফিসে যাওয়া শুরু করেছে। চারুর এসএসসি এক্সামের লাস্ট ডেট আজ। এক্সাম দিয়ে এ বাড়িতে চলে আসবে সে। থাকবে বেশ কদিন। তার জাবিতে চান্স পাবার জন্য কিছু পড়াশোনা বাকি, যেটা সে এখানে সৃজার কাছে করবে। আবারও বিয়ের আমেজ চলছে এই বাড়িতে। নাদিমের বিয়ে ঠিক হয়েছে মেঘার সাথে। আজ তাদের গায়ে হলুদ। ছাদের ওপরে রান্নার তোড়জোড় চলছে। মিসেস নাইমা এবারও সৃজাকে দাওয়াত দিতে ভুললেন না, কিন্তু সৃজা অসুস্থতার বাহানা দিয়ে পুরোটা বিষয় এড়িয়ে গেল। ওপরে বক্সে জোর তালে গান বাজছে। আজকালকার ছেলেপেলেদের উল্টাপাল্টা গান যাকে বলে, পোলা তো নয় যেন আগুনেরে গোলা। গান শুনতে শুনতে সৃজার মাথা ধরে যাচ্ছে, প্রায় এমন অবস্থা। দরজা জানালা লাগিয়ে দিল সৃজা, যেন গানের আওয়াজ তার ঘর পর্যন্ত পৌঁছাতে না পারে। সন্ধ্যায় ঘুম আসবে না, তাই রিদাকে ফোন করলো সে। রিদা আর স্বামীর সম্পর্কটা এখনও জমজমাট, বিয়ের কথাবার্তা চলছে এখন। রিদার বিষয়টা নূপুর, সৃজা আর আঁচলেই স্বামীকে জানিয়েছিল। স্বামীও মনে মনে পছন্দ করতো রিদাকে। মিয়া বেবি রাজি তাহলে আর ঠেকায় কে? রিদার সঙ্গে কিছুটা সময় কথা বলে ফোনটা কেটে দিল সৃজা। ফোন কেটে বিছানায় বসতে খেয়াল করলো গানের আওয়াজ আর আসছে না, বন্ধ হয়ে গিয়েছে। হাঁপ ছেড়ে বাঁচল যেন ও। কিছুক্ষণ বাদে চেঁচামেচির শব্দ শুনতে পেল ও। প্রথমে তেমন পাত্তা না দিল, পরে হে চেঁচামেচির আওয়াজ বেড়ে গেল। দরজা খুলতেই কানে ভেসে আসতে লাগলো মানুষের পায়ের পদধ্বনি। সবাই অগোছলাভাবে এলোমেলোভাবে দৌড়ে চলছে। ওপর থেকে কয়েকজনের চিৎকার ভেসে আসছে। সৃজা স্পষ্ট শুনতে পেল কেউ একজন আগুন আগুন বলে চিল্লাচিল্লি করছে, যে যার মতো ছাদ থেকে বেরিয়ে আসছে। আগুনের শিখা যেন বাড়তেই লাগলো। মুহূর্তেই বিদ্যুৎ চলে গেল পুরো বাড়ির। মেন সুইচ হয়তো বা কেউ বন্ধ করে দিয়েছে। সন্ধ্যার আবছা অন্ধকারে সৃজা দেখল তার চারপাশ ধোঁয়ায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। দম নেওয়া কষ্টকর হয়ে উঠেছে। চোখগুলো জ্বলে যাচ্ছে আগুনের ধোঁয়ায়। সৃজা বুঝতে পারল যত সময় বাড়ছে তত বেশি আগুনের শিখা ছড়িয়ে পড়ছে পুরো বাড়িতে। প্রায় সবাই নিরাপদ স্থানে চলে গিয়েছে। দেরি করেছে শুধু সৃজা, কিছু দেখতে পারছে না সে। হাত দিয়ে দেয়ালে ঠেস মেরে দাঁড়ালো ও হাত বাড়িয়ে দেয়াল ছুঁয়ে দিয়ে নিচে নামার চেষ্টা করলো, কিন্তু সে পারছে না। গরমে পুরো শরীর ঘেমে একাকার, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। জোর করে শ্বাস নিতে গেলেও কাশি উঠে যাচ্ছে। এই বাড়ির ভেতরে বাইরে বাতাসের এখন বিষ মিশে গিয়েছে। সৃজা নামতে গিয়েও পারল না।
হুট করে সিঁড়ির এক কোণায় বসে পড়ল সৃজা। টের পাচ্ছে তার জ্ঞান হারাবে, কিন্তু সে কিছু করতে পারছে না। নিজের শরীরে সর্বশক্তি দিয়ে সৃজা জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো। আশার আলো দেখা পাওয়ার আশায় টানা টানা সুরে খুব কষ্টে কিছুটা জোরে সাহায্য চাওয়ার আকুল আবেদন করলো। শুনছেন? কেউ আছেন? আমি এখানে। কেউ আছেন? বিধিবাম কেউ এলো না। সৃজার কপাল মন্দ। কিছুক্ষণের জন্য ওর মনে হলো মৃত্যুর ফেরেশতা ওর খুব নিকটে। অতি শীঘ্রই সে আসতে চলেছে সৃজার কাছে। মৃত্যু সৃজার দুয়ারে কড়া নাড়ছে। মনে হচ্ছে মৃত্যু কর্কশ কণ্ঠে বলছে, অনেক পালিয়ে বেরিয়েছ আমার কাছ থেকে, এবার আর ছাড়া পাচ্ছ না। সৃজার বুক কেঁপে উঠল। সে তো মরতে চায় না, যেতে চায় না এই সুন্দর ভুবন ছেড়ে। শরৎ নামক ছেলেটিকে সে প্রচণ্ড ভালোবাসে। তার ভালোবাসাকে ছেড়ে সে যেতে চায় না। আরও কত যুগ যে শরতের সাথে তার কথার ইচ্ছে আছে সে কথা সৃজা নিজেও জানে না। সৃজা চলে গেলে তো শরৎ নামের ছেলেটি অন্য কারো হয়ে যাবে। তা সহ্য করতে পারবে না সৃজা, কখনোই পারবে না। মৃত্যুর পরও সে শান্তি পাবে না। সৃজার তো এখনও শরতের মুখ থেকে ভালোবাসি ডাক শোনা বাকি আছে, রাস্তার পাশে দাঁড়িয়ে চানাচুর মাখা খাওয়া বাকি আছে, ঝাল করে ফুচকা ঝালমুড়ি খেয়ে কান্না করে শরতের কাছ থেকে বকা শোনা বাকি আছে, শরৎকে আরও অনেকবার শতবার হাজারবার ভালোবাসি বলা বাকি আছে, কাঁদতে কাঁদতে শরতের শার্টে কোণায় চোখের জল মোছা বাকি আছে, লজ্জায় কুকড়ে গিয়ে শরতের বুকে মুখ লুকানো বাকি আছে, প্রথমবারের মতো হাজারবার শরতের চোখের মায়ে পড়া বাকি আছে, শরতের সাথে ঝগড়া খুনসিটি করা বাকি আছে, শরৎ আর তার সংসারটাকে গোছানোর অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করা বাকি আছে। তাহলে এত দ্রুত সে চলে যাবে কি করে? এত কিছু, এত স্বপ্নগুলো কি হবে? শরৎকে তো সে কারো হতে দিতে পারবে না, সে তো বাঁচতে চায়। তাহলে বিধাতা কেন বারে বার মুখ ফিরিয়ে নেয়? সৃজার হঠাৎ করে কাশি পেল। ওড়না দিয়ে মুখ চেপে ধরে কাশতে লাগলো। সে দম বন্ধ হয়ে আসছে ওর। আবার সৃজার মনে হলো সে বোধহয় এবার মরেই যাবে। কিন্তু মৃত্যুর আগে তো শরৎকে সে দেখতে চায়, তার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়, শেষবারের মতো ভালোবাসি বলতে চায়। তাহলে কি সব বৃথাই রয়ে যাবে? কোনো কিছু পূর্ণতা পাবে না? মুছে যাবে সৃজার ভালোবাসা? পৃথিবীর মাঝ থেকে উধাও হয়ে যাবে সৃজার সব স্মৃতি? যে দেহটা এখন প্রাণ আছে সে দেহটাও একটু পর নিথর হয়ে পড়বে। মাটির নিচে চাপা পড়বে তার এত সুন্দর দেহটা, যাকে এতদিন এত যত্ন করে এসেছে। সৃজা ওড়নায় মুখ চেপে রইল। চোখ বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। সব অন্ধকার হয়ে উঠছে। আলোরা উদাও হয়ে যাচ্ছে, মেনে নিচ্ছে পরাজয়। অন্ধকারেরা জিতে যাচ্ছে। প্রায় তাদের উল্লাসের ধ্বনি যেন মানুষের কান্না, চিৎকার আর বিলাপের আওয়াজে পরিবর্তিত হচ্ছে। চোখ মুখ বন্ধ হয়ে আসছে ওর। তাহলে সব শেষ? নতুন অধ্যায় শুরু হবে না আর? শরতের মুখ থেকে ভালোবাসা শোনা হবে না? ভালোবাসার বিনিময় হবে না? সব ছাই হয়ে মিলিয়ে যাবে বাতাসে বাতাসে? অফিসের কেবিনে বসে খুব দ্রুত গতিতে কাজ করছে শরৎ। কেন যেন কিছু ভালো লাগছে না তার। তার উপর দামি এসি চলছে, তবুও তরতর করে ঘামছে শরৎ। টিস্যু বক্স থেকে টিস্যু বের করে ঘাম মুছে পাশে থাকা ছোট ডাস্টবিনটাতে টিস্যুগুলো ছুঁড়ে ফেলেছে সে। কাজের ক্ষেত্রে মনোযোগী হবার চেষ্টা করছে, সাথে কম্পিউটারে টাইপিং স্পিড বাড়াচ্ছে। বারবার ফোন বাজছে তার। কাজের সময় ফোন জিনিসটা একদম অপছন্দের শরতের। কলটা বারবার কেটে দিচ্ছে। তারপর বেহায়ার মতো কেউ একজন ফোন দিয়ে চলছে। বিরক্ত হয়ে ফোন রিসিভ করে। লোকটির নাম না জেনেই বলল, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখছেন বারবার ফোন কেটে দিচ্ছি, তবুও ফোন করছেন। কেউ ব্যস্ত না হলে বারবার এমন করে ফোন কাটে না নিশ্চয়ই? ওপাশ থেকে শরতের প্রশ্নের উত্তর এলো না। কেউ একজন কান্নামাখা গলায় বলল, মিস্টার শরৎ, আপনাদের বাড়িতে আগুন লেগেছে। আপনার কাজিন সৃজাকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। আপনি যথাসম্ভব দ্রুত চলে আসুন। কথাটা বলে ফোন কেটে দিল লোকটা। কে ফোন করলো? কিভাবে নাম্বার পেল? কখন আগুন লাগলো? কেন লাগলো? কিছুই মাথায় আসছে না শরতের। সে তা মাথায় আনতেও চাইল না। দ্রুত পায়ে বেরিয়ে গেল অফিস থেকে। পেছন ফিরে একবার দেখলও না। দেখার প্রয়োজন বোধ করলো না বোধ হয়। সিএনজি এসে থামলো বাড়ির সামনে। ধোঁয়ায় কালো হয়ে গিয়েছে চারপাশ। ফায়ার সার্ভিসের লোকেরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেছেন। এখন ভেতর থেকে আহত নিহত ব্যক্তিদের বের করার কার্যক্রম চলছে। নাইমেকে রাস্তার এক কোণায় মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তিনি রীতিমতো কাঁদছেন। পাশে দাঁড়ানো দুজন মহিলা তাকে সান্ত্বনা দিয়ে চলেছেন, কিন্তু তার কান্না থামছে না। তার কথার ভাঁজে বোঝা গেল নাদিম কিছুটা আহত হয়েছে, সে হসপিটালে ভর্তি। শরৎ অপেক্ষা করল না। সকলের বাধা নিষেধ অমান্য করে দৌড়ে গেল ওপরে। হন্য হয়ে চারপাশে সৃজাকে খুঁজতে লাগলো। বারবার ফোন দিতে লাগলো সৃজার নম্বরে, কিন্তু ফোন বন্ধ। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কয়েকজন লোককে সৃজার ছবি দেখিয়েছে, তাকে খুঁজতে পাঠানো হয়ে গিয়েছে। শরৎ তন্ন তন্ন করে খুঁজতে লাগলো চারপাশ। ব্যর্থ মনে হলো নিজেকে তার একটা সময়।
কাঁদতে ইচ্ছে করলো প্রচুর। আশেপাশে ধোঁয়া আর ধোঁয়া, নানান মানুষের হাজারি। কেউ কেউ বিলাপ করছে। এক মুহূর্তের জন্য তার সকল অনুভূতিরা বদলে গেল। সে অদ্ভুতভাবে বুঝতে পারল সে সৃজাকে ভালোবাসে। অদ্ভুত সময় সে ভয় পাচ্ছে সৃজার জন্য। একা লাগছে তার খুব, হাহাকার, একাকিত্ব, কষ্ট, ভয়রা তাকে ঝাপটে ধরেছে। সে সৃজাকে চাইছে খুব করে। আরও মনে হলো তার সৃজাকে কিছু বলার আছে, অনেক কিছু। শরৎ হতাশ হয়ে সিঁড়ির এক কোনায় বসে পড়ল। দু হাত দিয়ে মাথার চুল টেনে ধরল। এরপর হাত দিয়ে মুখ ঢেকে একবার ফুপিয়ে উঠল ও। হঠাৎ ওর চোখ গেল পাশে পড়ে থাকা লাল রঙের একটা ওড়নার দিকে, যেটাতে সাদা আর কালো রঙের সুতোর কাজ করা। ওড়নাটা সৃজার বেশ খানিকটা অংশ পড়ে গিয়েছে। আর আশেপাশে দেখলো সৃজার দুটো সাধারণ জুতো পরে রয়েছে, সেগুলো পড়ে গিয়েছে প্রায়। তার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এক মুহূর্তের জন্য মনে হলো সে সৃজাকে হারিয়ে ফেলেছে চিরতরে, চিরজীবনের জন্য। হঠাৎ ফায়ার সার্ভিসের একজন লোক এলো, হাতে স্মার্টফোন। শরতের সামনে দাঁড়িয়ে তাকে ডাক দিল। শরৎ নিজেকে সামনে নিয়ে প্রশ্ন করতেই লোকটা শরতের বুক কাঁপিয়ে দেওয়ার মতো একটা বাক্য বলল, যা শুনে শরৎ মুহূর্তেই যেন মানব মূর্তিপূর্ণ ধারণ করলো। বাক্যটি এমন, আপনার বর্ণনা অনুযায়ী একটি মেয়েকে খুঁজে পেয়েছি আমরা, কিন্তু দুঃখের বিষয় এই যে ঘণ্টাখানেক আগেই তিনি সিটি হসপিটালে মৃত্যুবরণ করেছেন। লোকটি ব্যথিত সুরে কথাটি বলে, মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে নিচে চলে গেল। শরৎ নড়ল না, কিছুক্ষণ ওভাবেই সেখানে দাঁড়িয়ে রইল। এরপর হাতে থাকা লাল রঙের ওড়নাটাকে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। তার চোখের ভেতর নোনা জল ভেসে উঠছে। ঝাপসা চোখে সে এক নারী মূর্তি দেখতে পেল। নারী মূর্তিটি তার খুব কাছে, খুব। হঠাৎ সে শরতের কানের সামনে ফিসফিসিয়ে বলে উঠল, আমি বলছিলাম না শরৎ ভাই, আপনি আসবেন, ভালোবাসবেন, কিন্তু অবেলায় আসবেন, অসময়ে আসবেন। যখন আসবেন তখন আমি হারিয়ে যাব, সেখানে হারিয়ে যাব যেখান থেকে কেউ ফিরে আসে না। শরতের সৃজার ভার্সিটির ক্যাম্পাসে সেই দিনের ঘটনা মনে পড়ল। সে চমকে গিয়ে নারী মূর্তিটিকে ছুঁতে চেয়ে বলে উঠল, সৃজা, আমি। শরৎকে কিছু বলতে না দিয়ে সে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। শরৎ তাকে ডাকছে খুব জোরে, কিন্তু সে শুনেও শুনছে না। রর মতো একটা মানুষকে একা করে দিয়ে চলে যাচ্ছে। পাষাণ হৃদয়ের মানবীষী কষ্ট রাইতে তাকে ঘিরে ধরেছিল, তার ভেতর কষ্টের বাসস্থান তৈরি করে পাথরের হৃদয়ের মানবীতে পরিণত করেছে তাকে। হসপিটালের দ্বিতীয় তলায় হন্তদন্ত করে দৌড়াতে দৌড়াতে এলো এক রমণী। বয়স 17 থেকে 18 হবে। চোখের কোণে কালো আইলাইনারে বেশ খানিকটা মুছে গিয়েছে। চোখের জলের কারণে হয়তো বা বারে বারে চোখ মুছতে গিয়ে এরকমটা হয়েছে। মাথায় মাঝ বরাবর সিথি করে বেনি করা চুলের চারপাশটাও বেশ অগোছালো হয়ে গিয়েছে। হাতে এক জাম ফাইল আর পরনে সাদা কলেজ ইউনিফর্ম। সাভার টিসি হসপিটাল দ্বিতীয় তলায় দৌড়ে যাচ্ছে মেয়েটা। রিসেপশনে বসে থাকা মাঝবয়সী মহিলাটির কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাম, পেশেন্টের নেম নাদিম, নাদিম আহমেদ। কত তলায় কয় নং কেবিনে আছে বলতে পারবেন? মহিলাটি মেয়েটির দিকে তাকিয়ে মুচকে হেসে উত্তর দিল, কিছুক্ষণ অপেক্ষা করুন, বলছি। কম্পিউটারে কিছু একটা টাইপ করে মহিলাটি মেয়েটির দিকে তাকিয়ে বলল, পেশেন্ট নেম নাদিম আহমেদ, ER 27, থার্ড ফ্লোর, কেবিন 303। মেয়েটি অপেক্ষা করলো না, আবারও ছুটল তৃতীয় তলায় 303 নং কেবিনের উদ্দেশ্যে। 2 মিনিটও লাগলো না সেখানে পৌঁছাতে। চারপাশের মানুষজনকে না দেখি হুট করে কেবিনে ঢুকে পড়ল মেয়েটা। কেবিনের বেডে শুয়ে থাকা নাদিমকে দেখে যেন আর কান্না আটকে রাখতে পারল না। ও হু হু করে কেঁদে উঠল। নাদিমের এখনও জ্ঞান ফেরেনি, তাই সে এখনও জানে না তার অজানায় একজন মেয়ে কেঁদে তার বুক চোখের জলে ভাসিয়ে ফেলছে। মিসেস নাইমা এবং নাইম সাহেব অবাক পানে চারুর দিকে তাকিয়ে রইলেন। তারা রীতিমতো চমকে গিয়েছেন চারুর এমন ব্যবহারে। কি রিয়েক্ট করবেন তাই ভেবে পাচ্ছেন না। নাইম আর নাইমার সাথেই দাঁড়িয়ে আছে মেঘা। মুখে হালকা ভয়ের ছাপ থাকলেও তেমন গুরুতর কোনো ভয় প্রকাশ পাচ্ছে না তার অঙ্গভঙ্গি দ্বারা। অথচ কাল তার সাথে নাদিমের বিয়ে ছিল। এর ওপর চারুর এমন কাণ্ডেও সে কোনো রিয়েক্ট করছে না বা কোনো প্রকার প্রতিবাদ করছে না। নার্সরা চারুকে কোনো রকমে মানিয়ে নিয়ে এসেছে। চারুর অবস্থাও তেমন ভালো না, প্রেশার হাই হয়ে গিয়েছে। একজন নার্স চারুকে নানান ওষুধপত্র খাইয়ে দিয়ে গেলেন আর বললেন, তুমি বুঝি ছেলেটার হবু বউ? শুনলাম বিয়ে বাড়িতে অনুষ্ঠানে রান্না করতে গিয়ে নাকি আগুন লেগেছে, তাই বললাম আর কি। অত চিন্তা করো না, তেমন কিছুই হয়নি তোমার বরের। কোনো জায়গায় পুড়ে ঠুরেও যায়নি, শুধু শ্বাসকষ্টটা বেড়ে গিয়েছে আর সুগার হাই হয়ে গিয়েছে। তাই চিন্তা করো না, ঘণ্টাখানেক বাদেই তার জ্ঞান ফিরবে। বলে তিনি হাসতে হাসতে চলে গেলেন। চারু কিছু বলার সুযোগও পেল না, কারণ তিনি তার মতো বলে চলে গিয়েছেন। চারুর কথা শোনার প্রয়োজন বোধই করেননি।
পরীক্ষা দিয়ে বাড়ির পথে ফেরার সময়ই তার বান্ধবী নিশির কাছে নাদিমের অসুস্থতার খবর পেয়েছে চারু। যখন শুনেছে সে হসপিটালে ভর্তি, বাস বদলে সাভার চলে এসেছে। সে প্রচণ্ড ভয় ছিল। নাদিম এখন অনেকটাই সুস্থ। নার্স যাই বলুক সে দেখেছে নাদিম হাতের দিকের জায়গাটাতে অনেকটা জখম হয়েছে, তবে সেটা পুড়ে যাওয়ায় নয়, কেটে বা আঁচড় লেগে হয়েছে। এটা হয়তোবা আগুন লাগার পর তাড়াহুড়ো করে সব ঠিক করতে গিয়ে এমন হয়েছে। ফাইল থেকে টিস্যু বের করে সেটা দিয়ে মুখ মুছে নিয়ে পানির বোতল থেকে পানি খেতে লাগলো চারু। তার ভয় এখনও কাটেনি। বেশ কিছুটা দূরে চেয়ারে বসে বসে চারুকে লক্ষ্য করছেন মিসেস নাইমা। মেয়েটার কাণ্ডে তার আর কিছুই বোঝার বাকি নেই যে মেয়েটা কী চায় বা কাকে চায়। হসপিটালের এক কোণায় দাঁড়িয়ে পকেটে হাত রেখে সামনের দিকে তাকিয়ে আছে শরৎ। তার বরাবর একটা কেবিনে বেশ নামি দামি একটা প্রাইভেট হসপিটালে আছে এখন সে। কাচের দেয়াল ভেদ করে সে দেখতে পাচ্ছে একটা 21 বছর বয়সী মেয়ে, পরনে সবুজ হসপিটাল ইউনিফর্ম, চুলগুলো বেনুনি করা, মুখে অক্সিজেন মাস্ক পরে মৃত্যুর সাথে লড়ে চলেছে অনবরত। জোরে জোরে শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে তার। শরৎ আছে এখন বার্ন ইউনিটে। সৃজার শরীরের বেশ খানিকটা অংশ পড়ে গিয়েছে, তবে ভাগ্য ভালো মুখমণ্ডল সহ শরীরের স্পর্শকাতর অঙ্গগুলোর কিছু হয়নি, যেমন হাত পা আরও অনেক অংশ। সৃজাকে মিসেস নাইমাই হসপিটালে ভর্তি করিয়েছিলেন, কিন্তু ছেলের শোকে এতটাই বিভোর ছিলেন আশপাশের কোনো খবর ছিল না তার। শরৎ দেখছে নার্স ডক্টর একটু পরপরই সৃজাকে নানাভাবে ট্রিটমেন্ট করছেন। স্যালাইন দেওয়া হচ্ছে সৃজাকে। আপাতত কোনো খাবার তাকে খাওয়ানো যাবে না, তাই স্যালাইন চলবে। হাতে ক্যানুলা লাগানো। শরৎ কখনো ভাবেনি সে সৃজাকে এভাবে দেখবে। শরৎ আর সহ্য করতে পারছে না। তার মনে হচ্ছে কখন সৃজা সুস্থ হবে আর কখন বলবে, শরৎ ভাই চলো সব কিছু আবার নতুন করে শুরু করি, কোনো পিছুটা না রাখি, অতীত ভুলে শুরু করি নতুন এক অধ্যায়। কিন্তু আফসোস সেই সুযোগটা এখন নেই শরতের কাছে। শরৎ ফোন দিয়ে সবটা জানিয়েছে সৃজার মা বাবাকে। তারা বলেছেন তারা আসছেন, হয়তো বা এতক্ষণে চলেও আসছেন। ডক্টর বেরিয়ে এলেন কেবিন থেকে। শরৎকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, যত দ্রুত সম্ভব রোগীর রক্ত লাগবে। তার আগে থেকে রক্ত শূন্যতার প্রবলেম আছে, সেটা আপনারা আমাদের বলেননি কেন? দ্রুত 3 ব্যাগ রক্তের ব্যবস্থা করুন। শরৎ বলল, হাতে কতটুকু সময় আছে ডক্টর? 1.5 ঘন্টার মতো ব্যবস্থা করতে পারলে বেস্ট হয়। আর দেরি হলে এরপর যা ঘটবে তার জন্য আপনারাই দায়ী থাকবেন, বলে চলে গেলেন ডক্টর। শরৎ ফোন করে জানিয়ে দিল সৃজার মা বাবাকে কথাটা। সে জানে সৃজার ব্লাড গ্রুপ ও পজিটিভ। ফোন দিয়ে তার ভার্সিটি লাইফের কজন বন্ধুকে ব্যাপারটা জানালে তাদের মাঝ থেকে 4 জন আসছে। ওরাও সাভারে আশেপাশেই থাকে। রক্তের জন্য এক্সট্রা মানুষ থাকা ভালো, কখন না কখন আবার কাজ লেগে যায়। প্রায় আধা ঘন্টা পর এলেন সৃজার মা বাবা, কিন্তু ওনাদের পাশে থাকা মানুষটিকে দেখে চমকে উঠল শরৎ। অনু অনু এখানে কি করছে? সাথে অনুর বর মেহাদও এসেছে। অনুকে দেখে শরতের রাগ উঠলেও হসপিটালের পরিবেশ নষ্ট করতে চাইল না। সে চুপচাপ রইল। অনু সৃজার কেবিনে যেতে নিলে শরৎ তাকে বাধা দিয়ে বলল, আমার ওয়াইফের কাছে আপনাকে অ্যালাউ করছি না আমি। হসপিটালে এসেছেন ভালো কথা, সৃজার খবর নিয়েছেন ভালো কথা, কিন্তু ওর ধারে কাছে যাবার চেষ্টাও করবেন না। অনু রেগে বলল, আমার বোনের সাথে আমি দেখা করব না কথা বলবো সেটা তুমি ঠিক করে দেওয়ার কে শরৎ? ঝামেলা তোমার সাথে আমার হয়েছিল, সৃজার সাথে নয়। এভাবে রাগের বশে উল্টাপাল্টা কথা বলো না, রাগিয়ে দিও না আমায়। সৃজার মা অনুকে চুপ করতে বললেন। উনি শরতের কাছে এসে বললেন, ওর আর সৃজার ব্লাড গ্রুপ এক, ও সৃজাকে 1 ব্যাগ রক্ত দিতে পারবে, আর মিহাদেরও 1-2 ব্যাগ এমনিতেই হয়ে যাচ্ছে, আর 1 ব্যাগ আমরা জোগাড় করে নিব। এই সময়টাতে ঝুঁকির বশে কিছু করো না শরৎ। সৃজা ওর বোনকে যথেষ্ট ভালোবাসি, ও যদি এসব জানতে পারে সত্যি খুব কষ্ট পাবে ও। এখন সৃজার ভালোটা দেখা উচিত আমাদের। আর এখানে ভুল কারোরই ছিল না, যে যে যার যার অনুভূতিকে প্রাধান্য দিয়েছে। এতে কেউ কেউ কষ্ট পেয়েছে, আবার কেউ কেউ ভালো ফল পেয়েছে। তুমি বুদ্ধিমান ছেলে শরৎ, তুমি এটা জানো যে সব কিছুরই পজিটিভ আর নেগেটিভ দিক থাকে। এসব কথা এখন বাদ দিয়ে সৃজার কথাটা ভাবা উচিত আমাদের। এই বলে অনুকে তিনি সৃজার কেবিনে পাঠিয়ে দিলেন। নার্সের সাথে কথা বলে সৃজাকে রক্ত দিবে সে। সৃজার কেবিনে গিয়ে সৃজাকে দেখিয়ে ভয়ে অনুশোচনায় কষ্টে অনু কেঁদে ফেলল। সৃজা তার একমাত্র ছোট বোন, তাকে সে সত্যিই ভালোবাসে। সে যদি জানতো সৃজা শরৎকে পছন্দ করে, তাহলে কখনোই শরতের দিকে এগোতো না সে। নিজেকে তার অপরাধী মনে হয়। তার একটা ভুলের কারণে এতগুলো জীবন কেমন এলোমেলো হয়ে গিয়েছে। নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না সে, কখনো না।